এখানে আমরা একসাথে বসে সময় দিতেছেন, এই জন্য আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আসলে মান ইজ্জত চাইলেই পাওয়া যায় না। বহু লোকের বহু পয়সা আসে, কিন্তু ইজ্জত নাই। এইটার জন্য কপাল লাগে। ইজ্জত পাইতে গেলে, সম্মান পাইতে গেলে, শ্রদ্ধা পাইতে গেলে এটার জন্য কপাল লাগে। আর দুনিয়াতেই আল্লাহ ভগবান যাই বলেন, দুনিয়াতে যদি কেউ বেইজ্জতি করতে চায় আল্লাহ বা ভগবান, এর দুনিয়াতেই তার শিক্ষা দেয়। এই জন্য এই যে মান ইজ্জত যেটা পাওয়া যায়, মানুষ যেটা দেয়, এটার সম্মানের সহিত, যত্নের সহিত এটার লালন পালন করতে হয়, এটার মর্যাদা তার বুঝতে হয়। তো আমাদের মধ্যে আপনাদের মধ্যে সম্পর্ক তো আসলে এটা নতুন করে বলারও কিছু নাই, এটা নিয়ে আলাপ আলোচনা করে কিছু নাই। আমরাই আপনারা, আপনারাই আমরা, এর মধ্যে এত কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। আমরা ছোটবেলা দেখছি আসলে মানুষের মধ্যে যত হৃদ্যতা ছিল, যত আন্তরিকতা ছিল, যত ভালো সম্পর্ক ছিল, আস্তে আস্তে এই সম্পর্কটার মধ্যে একটা ঘাটতি হয়েছে। এটা দেখলে আমার সাংঘাতিকভাবে আমি কষ্ট পাই, সাংঘাতিকভাবে আমার মনোযন্ত্রণা হয় যে কেন এরকম হবে। গ্রামে 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 মানুষের মধ্যে কত কিছু ভাগাভাগি করে খাইছে, কত কিছু একে অন্যের সাথে উঠা বসা করছে, কিন্তু সময়ের ব্যবধানে মানুষ আস্তে আস্তে স্বার্থপর হয়েছে। স্বার্থপর হয়ে শুধু নিজেরটাই চাইছি আমরা। পাশে কে খাইলো, কে না খাইলো, কে ঘুমাইলো, কে না ঘুমাইলো, কে ভালো আছে, কে খারাপ আছে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কার সন্তান অসুস্থ, কে বৃদ্ধ, কে আসলে প্রতিবন্ধী, কে হাঁটতে পারে না, কে চলতে পারে না, কে খাইতে পারে না, এগুলো আস্তে আস্তে আমরা দেখা ছেড়ে দিয়ে সমাজের মধ্যে সহানুভূতি আর বন্ধনটা আগের মতো এরকম নাই। মনে হয় আমি একা থাকলেই ভালো আছি, আমি একা খাইলেই মনে হয় ভালো আছি, আমি একা সুন্দর ঘরে ঘুমাই তাই মনে হয় আমি ভালো আছি। সমাজে এইভাবে ভালো থাকা যায় না। সমাজটা তো একা চলা যায় না। সমাজে কেউ কখনো এককভাবে সম্পূর্ণ অর্থে ভালো থাকতে পারে না। সম্পূর্ণ অর্থে ভালো থাকতে গেলে সমাজ যদি পরিপূর্ণভাবে ভালো থাকে, তবেই আমি আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারবো। আর যদি মনে করি আমি একা ভালো থাকবো, একা ভালো খাবো, একা ভালো হাঁটবো, একা ভালো দেখবো, তাহলে আসলে শেষ পর্যন্ত আমি নিজেও ভালো থাকতে পারবো না, কাউকে আমি ভালো রাখতেও পারবো না। এটাই হলো জগতের নিয়ম। দেখেন, আমি নিজে মাঝে 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 ভাবি যে এত কিছু চাইলে আমার এই গ্রামের বারান্দায় বারান্দায় ঘোরার দরকার কি? মনে মনে ভাবি আর কি। মনের মধ্যে তো এই প্রশ্নটা জাগে, মনের মধ্যে প্রশ্নটা জাগে যে এখন আজকে বৃহস্পতিবার রাত্রে, তো কালকে শুক্রবার, পরের দিন শনিবার, আমার 7 দিনের মধ্যে 2 দিন ছুটি থাকে, একদিন শুক্রবার, একদিন শনিবার, আর বাকি 5 দিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত অফিস থাকে। খুব কষ্ট লাগে। বৃহস্পতিবার আসলে খুব টায়ার্ড, এমন টায়ার্ড লাগে মনে হয় জানি 3 দিনের একটা লম্বা ঘুম দিই। কিন্তু তারপরেও মনে হয় যে শুক্র শনিবার ছাড়া যেহেতু আর সময় পাওয়া যাইতেছে না, সুতরাং শুক্র শনিবার আমার যত কষ্টই হোক না কেন, যত ঝামেলাই হোক না কেন, শেষ পর্যন্ত এই গ্রামে যাই, গিয়ে দেখি মানুষ কেমন আছে, কি অবস্থায় আছে। আমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হয়। এই ইন্টারেস্টিং কেমন মনে হয় এটা বলে আমি শেষ করে দিব। ইন্টারেস্টিং মনে হয়, আমি যখন প্রথম আসতাম, তখন মানুষে মানুষে, গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে এত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, এটা আগে ধরতে পারতাম না। যেমন ধরেন, আমি যদি দিরাইয়ের পূর্বাঞ্চলে যাই, এখানকার মানুষের কথা বার্তা, কাজ কর্ম, খাওয়া দাওয়া, দাওয়াত, আইটেম একটু অন্যরকম। আবার আমি যদি সাল্লার পূর্ব দিকে যাই, ওইদিকে যাই, পাহাড়পুর, প্রতাপপুর, এই সমস্ত জায়গায় গেলে দেখবেন আপ্যায়ন যে করে এটা একটু ভিন্ন রকম। আবার যদি এইদিকে যাই, রফিনগর, মির্জাপুর, মাসিমপুর, খাগাউড়া, কিত্তাগাঁও থেকে শুরু করে একবারে বলনপুর পর্যন্ত, এখানে মানুষের ইমোশন প্রকাশ করার ধরনটা আরেকটু অন্যরকম। আবার যদি একটু এদিকে যাই, সাতপাড়া থেকে শুরু করে রৌয়া পর্যন্ত, এখানে গেলে এই খল্লি রওয়া, এই জায়গাটার মধ্যে মানুষের আচার আচরণ ভিন্ন রকম। তখন মনে হয় যে এত কাছ থেকে মানুষের
আচার আচরণ, চলাফেরা, কাপড় চোপড়, কথা বলা, খাওয়া দাওয়া, উঠা বসা, এত কাজ থেকে আগে কখনো এইভাবে দেখার সুযোগ হয়নি। বাড়ি তো দিরাইয়া সাল্লাহ মোটা দাগে বলে দিই, কিন্তু এর মধ্যে যে কত ধরনের ছোট খাটো বিষয় আছে এটা বুঝতে পারাটাও একটা শিক্ষণীয় ব্যাপার। তো আমার কাছে এই জিনিসটা এখনো পর্যন্ত একটা শিক্ষার ব্যাপার, যে মানুষ তো প্রায় 5 লাখ, 2 থানা মিলে প্রায় 5 লাখ লোক। এই 5 লাখ লোকের ভিতরে যে আরো কত ধরনের ছোট ছোট ভাগ আছে এটা না বুঝলে অপূর্ণাঙ্গ থেকে যাবে। যেমন কিছু গ্রাম আছে শুধু মাছ মারে আর খায়, শুধু মাছ মারে আর খায়, পেশাই মাছ মারা, সারাদিন মাছ মারে। তার পূর্ব প্রজন্ম মাছ মারছে, তার দাদাও মাছ মারছে, তার দাদার দাদায় মাছ মারছে, সেও মাছ মারে, মাছ মারে খায়, মাছ মারে খায়। জাল, বিল, মাছ তাদের কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিছু গ্রাম আছে উল্টা, 2-4টে গ্রাম দেখলাম আমি, শিক্ষা দীক্ষায় এমন এক জায়গায় গিয়ে পৌঁছাইছে, এক গড়ে 8 জন 10 জন পর্যন্ত চাকরি করে, সরকারি চাকরি। এবং আপনি সাউথ স্ট্রিটে যান, খাগাউড়ায় যান, এগুলো দেখতে পাবেন এক ঘরের ভিতরে 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আমি তো একটা ফ্যামিলি পাইছি যে ফ্যামিলির ভিতরে 12 জন সরকারি চাকরি করে। আবার এইরকমও মানুষ আমাদের মধ্যে আছে, এরকমও বৃদ্ধ নারী আমাদের মধ্যে আছে যারা মরলে পরে মুখে যে মুখাগ্নি দিবে এরকম কোন লোকই তার নাই। হাজবেন্ড মারা গেছে, বাচ্চা কাচ্চা নাই, বৃদ্ধ হিন্দু মহিলা, বিধবা মহিলা একমাত্র বেঁচে আছে, 75 বছর বয়স, 80 বছর বয়স, মৃত্যুর কোলে কোন রকম যায় আর আসে। আমি এই মহিলার দেখা পাইছি গিয়া শ্বাস খায়, একটা ছোট্ট ঘর, কোন রকম ভাবে নিবু নিবু করে একটা বাতি জ্বলে, এর মধ্যে থাকে। এ দুনিয়ার আর কিছু জানে না, কেউ তার নাই এই জগতে, বিধবা মহিলা। আবার এই যে মানুষটা দেখেন আমাদের সামনে বসে রয়েছে না, তার একটা সাইড প্যারালাইজ। এইরকম মানুষ আছে আমাদের মধ্যে দিরাইশাল্লাহ মিলে প্রায় 5000। কারো চোখ নাই, কারো ডান পা নাই, কারো বাম পা নাই, কেউ হাঁটতে পারে না, কেউ আছে উঠতেই পারে না, কেউ আছে হুইল চেয়ারে চলতে হবে, কেউ আছে কথা বলতে পারে না, বোবা, কেউ আছে 13 বছর, 14 বছর, 18 বছর বয়স হয়ে গেছে, এখনো এতটুক ছোট। এই অবস্থায় মায়ের কুলে 18 বছর বয়স। এরকম লোকের সন্ধান আমি পাইছি, হিন্দুও পাইছি, মুসলমানও খুঁজে পাইছি। তো আমার কাছে মনে হয় জগৎটা আমি আপনার ঘর, আমার বাড়ি, আমার নৌকা, আমার ক্ষেত, এর বাইরেও জগৎটা আসলে অনেক বড়, যা ঘুরে দেখাটাও একটা শিক্ষার ব্যাপার। তো এই 5 লক্ষ লোকের দুয়ারে দুয়ারে গিয়া সব জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই। 203-4টা গ্রামে গেছি আমি, আর গ্রাম সংখ্যা 351টা বা 52টা, আরো প্রায় 147-48টা গ্রাম বাকি আছে। তো আশা করি আগামী 1 মাসের মধ্যে বাকি 147টাও আমি যাব। এইটা যাব কোনো ভোট-টোটের জন্য না, এই ভোট-টোট আমার কাছে মূল পারপাস না। এই ভোট-টোট দিয়ে আপনিও আমাকে আসমানে তুলে দিবেন না, আমিও আপনাদের কাছে এরকম ব্যাগার টাইপের লোক না যে এসে খালি বলবো আমার ভোট দেন, ভোট দেন, ভোট দেন। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় ওই কুপিবাত্তিতে মহিলা যে বসবাস করে না, তার জীবনটাকে খুব ইন্টারেস্টিং মনে হয়। আবার ওই মানুষটার জীবনটাকে ইন্টারেস্টিং মনে হয় যে সোনার কাজ করতে করতে অতীতের জেনারেশন স্বর্ণকার, তার আগের জেনারেশন স্বর্ণকার, তার আগের জেনারেশন স্বর্ণকার, দুনিয়াতে স্বর্ণের দোকান, ডায়াস মেশিন কত অগ্রসর হয়ে গেছে, এখনো পর্যন্ত সে আস্তে আস্তে এই কষ্ট করে সোনার একটা চেইন বানায়, জোড়া দেয়, জোড়া দেয়, জোড়া দেয়। কত কঠিন তার জীবন। আবার চিন্তা করে একটা মিস্ত্রির কাজ করে, যে আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ করতো মোহনলাল। আমার আব্বা মোহনলাল সারা জীবনে দেখলাম পিছে পিছে মোহনলালকে রাখতো। এই যে একটা রামদা দিয়ে খুসাইতেছে, গুতাইতেছে সারাদিন ধরে খুসায় এমন এক জিনিস বানায় যেটা বানানোর পরে এত দৃষ্টিনন্দন মনে হয়, জানি এর হাত মনে হয় স্বাভাবিক মানুষের হাতের মতো না। এই সৌন্দর্য মানুষের মধ্যে আছে, এটা হিন্দুর মধ্যে আছে, এটা মুসলমানের মধ্যে আছে, এটা জেলের মধ্যে আছে, এটা পূব সাইডে আছে, এটা পশ্চিম সাইডে আছে। এটা বুঝতে পারাটা একটা মানুষের জীবনের সফলতার একটা বড় অংশ। এই বাংলাদেশ তো এককেন্দ্রিক না, এখানে তো খালি মুসলমানের বসবাস নয়, এখানে তো খালি হিন্দুর বসবাস নয়, এখানে তো খালি ধনীর বসবাস নয়, এখানে তো খালি গরিবের বসবাস নয়, এখানে তো খালি সুন্দর মানুষের বসবাস নয়, এখানে তো খালি সুস্থ মানুষের বসবাস নয়, এখানে অসুস্থ, সুস্থ, নারী,
পুরুষ, হিন্দু, মুসলমান, উঁচু নিচু, কত ধরনের পার্থক্যের মানুষের বসবাস। এটা বুঝতে পারাটা একটা ব্যক্তির জীবনের জন্য সফলতার একটা বড় মাধ্যম। আমি এই সুযোগটাকে আগামী 2-4 মাস 6 মাস যাই আমি ঘোরাফেরা করব, আমি এটা বোঝার চেষ্টা করব আসলে মানুষ কত বৈচিত্র্যময়, মানুষ কত রহস্যজনক, একটা মানুষ চাইতে আরেকটা মানুষ কত পার্থক্য, কত আলাদা। একটা মানুষ, একজন দেখবেন রাগ হইলে সব ভাঙিয়ে ফেলে। আমি এরকম লোক পাইছি খুঁজে, রাগে উত্তপ্ত হইয়া একেবারে ওয়াইফের মাথায় দিছে এক পিড়ি দিয়ে বাড়ি, ওয়াইফই মরে গেছে। আবার এরকম দেখছি সাংঘাতিক ভাবে বিরক্ত হইয়া রাগ করে এমন হয়েছে একটা চুপ করে বসে গেছি নিজেই, কাউরে আর কিছু বলে না। দেখছেন এরকম লোক? এরকম লোক দেখেছি আমি, যারা নাকি রাগ, অতিরিক্ত রাগের ফলে চুপ হয়ে যায়, আবার অতিরিক্ত রাগের পরে আরেকজনের মাথা বাড়িতে ভাঙে, এরকম লোকও আছে। তার মানে কি সব মানুষকে সমান? সব মানুষকে এক জায়গায় দাঁড় করানো যাবে? সব মানুষকে একই ধর্ম মানবে? সব মানুষকে একই ধরনের আচরণ করবে? করবে না। এই যে বুঝতে পারাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। আমার দ্বারা তো আমি একা তো চলতে পারবো না, আমার মতো তো সব না। আমি যতই ধনী দরিদ্রের পার্থক্য করি না কেন, জগতে সব মানুষ তো এরকম না। জগতে সব মানুষ তো আমার মতো এরকম অট্টালিকায় বসবাস করে না। জগতে সব মানুষ তো সবাই আর জেলের কাজ করে না। জগতে সব মানুষ তো সূত্রধর নয়। জগতের সব মানুষ তো স্ত্রীর কাজ করে না। জগতের সব মানুষ তো টেকনিশিয়ান নয়, চাকরিজীবী নয়। বিভিন্ন জাত, মত, পথ, উঁচু নিচু সব মিলে হলো সংসার। এই সংসার বুঝতে না পারলে সংসার চালানো যাবে না। একটা সংসারে যখন 10 জন সন্তান থাকে, আপনি দেখবেন একটা ছেলে যদি কোনো কারণে মাদকাসক্ত হয়, ওই পরিবারটা এলোমেলো হয়ে যায়। 10টা সন্তান যদি থাকে, একটা ছেলে ধরেন হেরোইনখোর হয়ে গেছে, বাবা মা দেখবেন সবচেয়ে বেশি চিন্তিত থাকে ওই হেরোইনখোর সন্তানের জন্য, থাকে না? কারণ কি? তার মাথায় সবসময় ঘুরে কই থাকে, রাতে কি করে, রাত 12টা বাজছে এখনো আসে না কেন। আর বাকি যে 9টা ভালো আছে, সুস্থ আছে, চাকরি করে, সুন্দর জায়গায়, এদের নিয়ে এত টেনশন নাই। বলছি এরা তো মানুষ করে দিছি। আর বাকি একটা কেন সব টেনশন থাকে। এই 5 লক্ষ মানুষ আমাদের মধ্যে, গভীরভাবে দেখেন, এই 5 লক্ষ লোক আমাদের মধ্যে, এর মধ্যে কি দুষ্ট লোক আছে না? থাকবে না দুষ্ট লোক? আপনি কি সবই শিষ্ট লোক হবে? না। তার মানে কি আপনি কে ফেলে দিবেন? আপনি কে মেরে ফেলবেন? আপনি কে সমাজ থেকে আউট করে দিতে পারবেন? না। তাহলে কাজ কি? একটা পরিবারের একটা বাবা তার ড্রাগ এডিক্ট সন্তানকে যেমন অস্বীকার করতে পারে না, একটা সমাজও তার বুদ্ধি প্রতিবন্ধী, তার বিধবা নারী, তার নিষ্কর্মা সন্তান কিংবা তার বিপথে পরিচালিত করা একজন নাগরিককে সে অস্বীকার করতে পারে না। তাকে কি করতে হয়? তাকে আস্তে আস্তে ভালো করে তোলার জন্য সেবা শুশ্রূষা চালায় যেতে হয়। অস্বীকার তো করে দিতে পারি না। আমরা তো বলতে পারি না যে আমার যে ছেলে সিগারেট খায়, আমার যে ছেলে আস্তে করে একটা রং কাজের সঙ্গে জড়িত হয়ে গেল, বাজে কাজের সঙ্গে জড়িত হয়ে গেল, এই ছেলেটাকে তো আমি ত্যায্যপুত্র করে দেই না। আমি কি চেষ্টা করি যে আরেকটু চেষ্টা করে দেখি ভালো হয় কিনা, আরেকটু চেষ্টা করে দেখি আরেকটু উত্তম হয় কিনা, আরেকটু চেষ্টা করে দেখি লাইনে আনা যায় কিনা। তাহলে এই যে 5 লক্ষ লোকের বসবাস আমাদের দিরাই সাল্লায় মিলে, আমাদের চিন্তা চেতনতা হওয়া উচিত নিজেকে নিয়ে নয়, চিন্তা চেতনতা হওয়া উচিত এই 5 লক্ষ লোকের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা। আমি আসলে আপনাদের কাছে আসার এইটাই উদ্দেশ্য। আমি কারো কাছে জিন্দিগিতে কোনোদিন ভোট চাইনি, আমি জিন্দিগিতে কোনোদিন কারো কাছে ভোট চাইতেও আসবো না। কিন্তু আমার কাজ হলো মানুষটা নিয়ে, আমার কাজ হলো মানুষের সৌন্দর্যটা নিয়ে, আমার কাজ হলো মানুষে মানুষের পার্থক্যের যে গতিবিধি আছে এটা বোঝা নিয়ে, আমার কাজ হলো মানুষের প্রয়োজন অপ্রয়োজনটাকে সুন্দরভাবে বুঝতে পারা। আমি মনে করি এইটাই আমার দায়িত্বের অংশ। এটা যদি আমি পালন করতে পারি, বাকিটি সিদ্ধান্ত আপনাদের ব্যাপার। যা মনে চায়, যেভাবে মনে চায়, যাকে মনে চায়, যখন মনে চায়, এই সিদ্ধান্তের মালিক সম্পূর্ণ রকম আপনারা। আমি কাউকে বাধ্য করার জন্য আসিনি। আমি মনে করি বাধ্য কইরা কখনো ইজ্জত শরম আদায় করা যায় না। আমি মনে করি জোর জবরদস্তি করে কোনো মানুষের ভালোবাসা কোনোদিন অর্জন করা যায় না। একমাত্র মানুষের ভালোবাসা অর্জন করার একমাত্র পথ হলো মানুষকে ভালোবাসতে শিখা। এই কাজ যদি করা না যায়, জবরদস্তি করে, ভয় দেখাইয়া, পুলিশের কথা বলে,
বরত্বের কথা বলে, ভাব দেখাইয়া আমি ধনী মানুষ, আমার অনেক সম্পদ আছে, আমাকে তোয়াক্কা করে চলতে হবে, এইগুলো হলো পুরানা ফ্যাশন। এই পুরানা ফ্যাশনে কোনো মানুষই আমাকে কোনোদিন ভালোবাসবে না। শুধুমাত্র প্রকৃত প্রস্তাবে ভালোবাসতে পারে তখনই যখন আমাকে একজন মানুষ নিরাপদ মনে করবে, সেফ মনে করবে, শেল্টার প্লেস মনে করবে, সুখ দুঃখের ভাগাভাগি করতে পারবে, তবেই না আপনি ভালোবাসতে পারবেন। জবরদস্তি করার যার ভালোবাসা, এটা কোনোদিন দীর্ঘস্থায়ী করে রাখা সম্ভব না। ফলে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের মধ্যে কোনো পার্থক্য করার প্রয়োজন নাই। আমরা এক, অভিন্ন, একের সাথে অন্যের কোনো পার্থক্য নাই। এখানে ধর্মের কোনো বিভেদ নাই। ধর্ম মোটেও কোনো বিবেচ্য বিষয় না। মূল বিবেচ্য বিষয় হলো ভালো লোক কারা, মূল বিবেচ্য বিষয় হলো সৎ লোক কারা, মূল বিবেচ্য বিষয় হলো নীতিবান লোক কারা, মূল বিবেচ্য বিষয় হলো ন্যায় নিষ্ঠাবান লোক কারা। যদি ন্যায় নিষ্ঠাবান লোক হিন্দু হয়, তাকেই আমরা মেনে নিতে রাজি। যদি ন্যায় নিষ্ঠাবান লোক মুসলমান হয়, তাকেও আমরা মেনে নিতে রাজি। যদি ন্যায় নিষ্ঠাবান লোক খ্রিস্টান হয়, তাকেও আমরা মেনে নিতে রাজি। তাহলে এখানে রিলিজিয়ান বা ধর্ম মূল বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় হলো সঠিক লোক খুঁজেন, ন্যায় নীতিবান লোক খুঁজেন, ভালো লোক খুঁজেন, উত্তম লোক খুঁজেন, চরিত্রবান লোক খুঁজেন, ক্যারেক্টারওয়ালা লোক খুঁজেন, মিথ্যা বলেন এরকম লোক খুঁজেন, সত্যবাদী এরকম লোক খুঁজেন, ঘুষ খাবেন এরকম লোক খুঁজেন, দুর্নীতি করবেন এরকম লোক খুঁজেন। ওইটা খুঁজতে গেলেই আমরা বুঝতে পারবো কোন ধর্ম হোক, বর্ণ হোক, জাতি হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, যে কোনো ইউনিয়নের হোক, যে কোনো গ্রামের হোক না কেন, চরিত্র যদি ভালো হয়, চরিত্র যদি উত্তম হয়, ন্যায়বান হয়, নীতিবান হয়, আমরা তার কথা মেনে নিতে ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নাই। আর সেকেন্ড কথা হলো, আমি আপনাদের এটাও বলছি না যে আপনারা আমার জন্য মানুষের কাছে এরকম করে যান, কিন্তু আমি যেটা বলছি, যে মানুষগুলো আগামীতে জনপ্রতিনিধি হইতে আসবে, আমি কিছু ব্যতিক্রম ওয়ার্ক করতে চাই। আমি আসছি পরিবর্তনের জন্য, আমি কিন্তু অতীতকে টানাটানি করার জন্য আসি নাই। আমি আসছি নতুন করে সাজানোর জন্য। আমি এটার জন্য আসি নাই যে কে ভালো কে মন্দ, কার বদনাম করলে কি হয় না হয়, এগুলো আমার কাজ না। আমি মনে করি এগুলো খুব ছোট লোক করে কাজ। কোন মানুষকে বদনাম করে আমার ইজ্জত কামানোর কোনো সুযোগ নাই। আমি মনে করি আমাদের এখানে বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত এবং নাসিরউদ্দিন চৌধুরী একটু অসুস্থ আছেন এখন, ওনারা যে পরিমাণ স্যাক্রিফাইস করছেন, ত্যাগ করছেন, গ্রামে গ্রামে হাসছেন, আপনাদের অন্তরে জায়গা করে নিছেন, বিভিন্ন জনকে কাছে টেনে নিছেন, সুযোগ সুবিধা চেষ্টা করেছেন, ট্রাই করেছেন, যতটুকু করেছেন এই সবটুকুর জন্য ওনারা আমাদের কাছ থেকে সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। একজন মানুষ এক জীবনে সব তো আর করতে পারে না। না আমার পূর্বপুরুষ পারবে, না আমি পারবো, না আমার পরপুরুষ পারবে সব শেষ করতে। ফলে কি হয়, পূর্বপুরুষের কাজ যেটা থেকে যায়, উত্তম পরপুরুষের কাজ হলো পূর্বপুরুষের অবাস্তবায়িত কাজ সঠিকভাবে গতিশীল অবস্থায় বাস্তবায়িত করা। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ তো এদের বদনাম করে না, আমাদের কাজ তো এদের বিরুদ্ধে কথা বলে না, আমাদের কাজ কি এদের জন্য ইজ্জত করা, সম্মান করা, শ্রদ্ধা করা। আর যতটুকু বাকি ছিল, বাকি কাজটা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। এই দায়িত্বের জায়গায় আমি আপনাদের সঙ্গে আমরা মিলেমিশে ওয়ার্ক করতে চাই। দেখি না কি হয়, দেখা যাক না কতদূর যাওয়া যায়। বক্তৃতা বিবৃতি দেওয়া তো লাভ হবে না, কাজটা কতটুকু করা যায় এটা দেখা যাক না। লেট আস ওয়ার্ক টুগেদার। একটা সময় আমরা একটু ওয়ার্ক করে দেখি না, শুধু বক্তৃতা দিব আর শুধুই চাপাবাজি করব, আজাইরে কথা বলবো, এগুলো তো কোনো মিনিংলেস। এগুলো শেষ পর্যন্ত কিছু পাওয়া যাবে না, শেষ পর্যন্ত এগুলা অযথা বলি ছাড়ার কিছুই না। ফলে এতটুকু বলে আমি শেষ করে দিচ্ছি, আপনারা যদি মনে করেন আপনারা একই আত্মায় আকৃষ্ট এবং বাধিত, যদি মনে করেন আমাদের কল্যাণই আপনার কল্যাণ, আর যদি মনে করেন আপনার কল্যাণই আমাদের কল্যাণ, তাহলে লেটস ওয়ার্ক। যদি পরস্পরের মধ্যে বোঝাপড়া না থাকে, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, বিশ্বাস না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু ওয়ার্ক করা যাবে না। না আমি আপনার ওয়ার্ক করতে পারবো, না আপনি আমার ওয়ার্ক করতে পারবেন। ওয়ার্ক করার জন্য উত্তম কাজ কি? এমন ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে বিশ্বাসটার মধ্যে কোনো নিখাত বিশ্বাস স্থাপন করতে হবে। এইটা হইলে না আমি আপনার জন্য করব,
এটা হলেও আপনি আমার জন্য করবেন। সন্দেহ রেখে কেউ কি কোনোদিন বন্ধুত্ব স্থাপন করতে পারে? না। আমি কোনো দলের কথা বলতে আসি নাই, এটাই আমার শেষ কথা। আমি কোনো দলের পক্ষেও বলতে আসি নাই, আমি কোনো দলের বিপক্ষেও বলতে আসি নাই। কোনো দলকে গালাগালাজ করাও আমার কাজ না, কোনো ব্যক্তি বিশেষকে অযথা নির্যাতন নিপীড়ন করাও আমার কাজ না। আমার একমাত্র কাজ, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার একমাত্র কাজ, যদি 5-10 বছর এই 5 লক্ষ লোকের জন্য কাজ করার সুযোগ হয়, 5-10 বছর নিরবচ্ছিন্ন সারাদিন রাত কষ্ট করে পরিশ্রম করে যদি 5-10 বছর কাজ করা যায়, আমার ধারণা এই 5 লক্ষ লোকের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তন করে দেওয়া সম্ভব। এই সময়টা আপনারা বাছাই করবেন। যদি মনে করেন আমার দ্বারা তা পসিবল, দেন আমাকে সাহায্য করুন। যদি মনে করেন আমার দ্বারা তা পসিবল না, যার দ্বারা পসিবল তারে সাহায্য করুন। একেবারে ক্লিয়ার কথা, আমার চাইতেও ভালো লোক হইতে পারে, তো আমার চাইতেও উত্তম লোক হইতে পারে, আমার চাইতেও কোয়ালিফাইড লোক হইতে পারে, আমার চাইতেও আরো অনেক বেশি কাজ করতে পারে। এরকম লোক যদি খুঁজে পান, আপনার তো কাজের দরকার, আপনার নিরাপত্তার দরকার, আপনার রাস্তাঘাট দরকার, আপনার হেলথ দরকার, আপনার স্বাস্থ্য সেবা দরকার, আপনার তো দলাদলির দরকার নাই। কি দলাদলিতে আমাদের কি হবে? আমাদের দরকার হলো আমার নিরাপত্তা। সবার আগে আমার নিরাপত্তা দরকার। আমি আমার ব্যবসা করে খাবো, আমার ব্যবসা তার নেতাই করে দিবে না। আমি আমার ব্যবসা করে খাবো, আমি আমার জমি করে খাবো, আমাকে যেন কেউ অযথা ডিস্টার্ব না করে, এটা হলো আপনার দরকার। যদি কেউ আপনাকে অন্যায়ভাবে অবিচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাহলে যে দলেই হোক না কেন, নিপীড়ন যেই করুক না কেন, এটা দলের মূল বিষয় নয়। ওই দলকে, নির্যাতনকারী দলকে আপনি কখনোই ভালোভাবে নিবেন না। তাহলে আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হলো ওয়ার্ক, মানুষের ভাগ্যের পরিবর্তনের ওয়ার্ক। আমি সবসময় বলি 45,000 লোক আছে দিরাইশাল্লাহ মিলে, যাদের কোনো কাজ নাই, যুবক, বেকার, এরা কোনো কাজ নাই, বছরে 6 মাস কোনো কাজই নাই, শেষ পর্যন্ত লুডু খেলে আর তাস খেলে। এই 45,000 হিন্দু মুসলমান নির্বিশেষে, এবার বোঝেন কত বড় কাজ। এই 45,000 লোকের মধ্যে যদি 20,000 কেউ চাকরি দেওয়া যেত, 20,000 লোকের হাতে যদি চাকরি তুলে দেওয়া যেত, তাহলে আমাদের এই গরিব অঞ্চলের ঘরে ঘরে এক একটা নতুন ব্যবসা সেন্টার গড়ে উঠত। এখন আমরা এই 20,000 লোকের কাজ কোথা থেকে দিব? কিভাবে বের করব? বুদ্ধি বের করতে হবে, ওদের জন্য ইন্ডাস্ট্রি করে তুলতে হবে, নতুন লোককে এখানে এনগেজ করতে হবে, দেশি বিদেশি মানুষকে আনতে হবে, বলতে হবে এখানে গার্মেন্টস বানাও। গার্মেন্টস যদি হবিগঞ্জে হইতে পারে, গার্মেন্টস কি দিরাইশাল্লাহ হইতে পারে না? তাহলে তখন আর কেন যাইতে হয় গাজীপুরে? এই গার্মেন্টস আমি হিসাব করে দেখেছি, 2 জন ব্যবসায়ীকে নিয়ে এসে আমি এমনি শখের বশত জিজ্ঞেস করছিলাম, আপনি যে গার্মেন্টস করেন গাজীপুরে, এই গার্মেন্টস ফ্যাক্টরি বানাইতে এবং এই গার্মেন্টস ফ্যাক্টরির কাজ দিতে আপনার কত টাকা খরচ হয়? এই গার্মেন্টসটা দিরাই এবং শাল্লার মাঝখানে ফাতেমানগরের ডাইনেবামে যে জমি আছে, এখানে যদি আপনি এরকম গার্মেন্টস ফ্যাক্টরি বানান, তাহলে কত টাকা খরচ পড়ে? উনি আমার হিসাব দিয়ে বলল, এখানে যদি এই গার্মেন্টস ফ্যাক্টরি হয়, গাজীপুরে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার চাইতে 3 ভাগের 1 ভাগ খরচে তার চাইতে বেশি লোকের চাকরি দেওয়া সম্ভব। ওখানে যদি 15 কোটি টাকা খরচ হয় এই গার্মেন্টস বানাইতে, দিরাইশাল্লার মাঝখানের অফুরন্ত ডাইনবামের গ্রামে এই গার্মেন্টস বানাইতে 5 কোটি টাকা লাগবে, যা ওখানে 15 কোটি টাকা লাগে। তাহলে তো আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আমার এই যে ছোট সন্তানগুলো, এদের জন্য ভাবতে হবে, তো তাদের জন্য জায়গা করে দিতে হবে, তাদেরকে উপরে তোলার ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে লেখা পড়ায়, শিক্ষা দীক্ষায়, আয়ে উন্নতিতে ঘরে ঘরে লোক পাঠাইতে হবে, এদেরকে ট্রেনিং দেয়া, প্রশিক্ষণ দেয়া, বিদেশে পাঠাইতে হবে, চাকরি দিতে হবে, ড্রাইভিং শিখাইতে হবে, ইলেকট্রিশিয়ানের কাজ শিখাইতে হবে। খালি বাজারে গিয়া মরিচ বিক্রি করে আর বাজারে গিয়া ইস্ত্রি করে কয় টাকা ইনকাম করবো? কতদিন চলবে এইভাবে? কতক্ষণ চলা যায় এইভাবে? নতুন প্রজন্মের কি করবে? আমি তো অস্বাভাবিক মনে হয় 4-5টা গ্রামের লোকেরা এখনো চুরি পেশার সঙ্গে জড়িত। তো এরা তো আগেই শুরু বলছিলাম না যে পরিবারে যদি একটা ছেলে হেরোইন খায় তাহলে বাবা মায়ের যে পেইন হয়, আমাদের এই 5 লক্ষ লোকের ভিতরে 5-6টা গ্রামের লোকেরা যে এখনো চুরি পেশার সঙ্গে জড়িত, এইটা শুনলে আমাদের লজ্জা হয় না? লজ্জা হয় না আপনাদের? এখন কি করবেন? এদের কি করবো আমরা? এখন ব্যবস্থা করতে হবে না? এদের সন্তান জন্ম নিচ্ছে না? এদের সন্তানদেরকে আপনি পড়াশোনা শিখাইতে হবে না? এদের সন্তানদেরকে চাকরি বাকরি দিতে হবে না? যে ছেলেটা নতুন জন্ম নিচ্ছে, যার বাড়ি কামারগাঁও, ছোট্ট বাচ্চা, ওর কি দোষ আছে? এই যে নতুন ভূমিষ্ঠ হলো, সে কি চোর হয়ে জন্ম নিছে? নো, সে তো আমাদের। দিস বেবি ইজ আওয়ার্স।
এই বাচ্চাটা তো আমাদের এই ছোট্ট বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক, তার মালিক যদিও তার বাবা মা, কিন্তু আমাদের 5 লক্ষ লোকের একজন। তো এই 5 লক্ষ লোকের একজন ছোট বাচ্চার কি নিষ্পাপ জন্ম নিয়েছে একটা পরিবারে, যে পরিবারের লোকেরা হয়তো ভাগ্য আকাশের কারণে তারা চুরি পেশার সঙ্গে জড়িত, কিন্তু তার ছোট বাচ্চা ফুটফুটে, আমি দেখলাম এত সুন্দর ছোট বাচ্চা, আমি কামারগাঁও গিয়েছিলাম ওই দিন, এত সুন্দর ফুটফুটে ছোট বাচ্চা দেখলেই মনে হয় আদর করে কুলে নিয়ে। তার ভাগ্য কি? সেও চুরির তকমা দিয়ে বড় হবে? তারও ন্যাশনাল আইডি কার্ডে লেখা থাকবে পেশা চুরি? এ তো 5 লক্ষের একজন। ফলে গভীর হৃদয় দিয়ে অনুভব করতে হবে মানুষ কি আসলে, ধর্ম বর্ণের কথা তো পরে, গভীরভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে এই মানুষের জন্য কি করণীয় আছে, কি আমরা করতে পারি। এই জন্যই আমি আপনাদের কাছে আসা। আপনাদেরকে অনেক লম্বা বক্তৃতা দিলাম, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি মনে করি আপনারা একসাথে হলে সামারচর, উজানগাঁও, দৌলতপুর, পেরোয়া, একেবারে এইদিকে দাউদপুর পর্যন্ত, এদিকে গোবিন্দনগর, শ্মশানকান্দা, ওইদিকে আছে লোল্লারচর, কার্তিকপুর, মাওতি, এই যে পুরা বেল্ট, আমি মনে করি এই পুরা বেল্টের মধ্যে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকা উচিত না। এখানে কোনো দলীয় বিভক্তি ডেকে নিয়ে আসারও কোনো দরকার নাই। আমাদের দরকার নতুন কিছু করার, আমাদের দরকার সবাইকে ইউনাইট করার। এখানে দলীয়, বর্ণীয়, ধর্মীয় বিভেদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। দিস ইজ আওয়ার বেস এরিয়া, এটাই হলো আমাদের বাড়ি, এই পুরাটাই বাড়ি। এই পুরা বাড়ির মানুষের মধ্যে অযথা মতবিরোধ তৈরি করার কোনো অর্থ হয় না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করা যায় সমুদ্রটা অনেক উত্তাল, অনেক বড়, কিন্তু সবাই মিলে পাড়ি দিলে অনেক উত্তাল সমুদ্র শেষ পর্যন্ত জয় করা যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।